সেই আবার ফিরে এলাম কবিতার জয় নিয়ে। যে কজন এই অনুষ্ঠানটি শোনেন তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই। আর এও জানাই যে আমি যারা এই কবিতার জয় অনুষ্ঠানটির আয়োজন করেছেন ইনস্ক্রিপ্ট মি, তাদের কাছে আমি কিছুদিনের জন্য বিরতি চেয়েছিলাম। তারা আমাকে সেই বিরতি মঞ্জুর করেছিলেন, সেই জন্যেও তাদের আমি কৃতজ্ঞতা জানাই। এবং তারা যে আমাকে এই কবিতার জয় অনুষ্ঠানটি করবার জন্যে আহ্বান করেছেন, সেই জন্যও তাদের কৃতজ্ঞতা জানাই। আর এই কবিতার জয় শব্দটির মধ্যে আমার নামের একটা সংযুক্তি আছে, কিন্তু আসলে আমরা উভয় পক্ষই, মানে যারা এই আয়োজনটা করছেন এবং আমি যে অংশগ্রহণ করছি, আমরা বলতে চাই যে কবিতা জয়যুক্ত হোক, এইটাই বলতে চাই। তা আজকে আমি আপনাদের সঙ্গে একটু গল্পও করব, কারণ আমার মনে হয় যে একটু গল্প করলেও খারাপ হয় না। দেখি আপনাদের কেমন লাগে সে গল্পগুলো। তার আগে বলি যে যারা কবিতা লেখেন তাদের মধ্যে, অনেকের মধ্যে, সকলের মধ্যে নয়, কখনো কখনো কারোর মধ্যে একটা শব্দ, একটা শব্দের পর আরেকটা শব্দ, তারপরে আরেকটা শব্দ কীরকম উদ্ভটভাবে যেন ভেসে উঠতে থাকে। তারা বুঝতে পারেন যে এই শব্দগুলো যে আমাদের ভেতরে আসছে একটার পর একটা শব্দ, এগুলোর মধ্যে ঠিক পরিপূর্ণ যে একটা স্পষ্ট অর্থ আছে তা নেই, কিন্তু তাদের অবচেতনের ভেতর থেকে উঠে আসা যে স্রোত, সেটা এতই জোরালো হয় তখন সেসব সময় যে তারা সেগুলিকে লিখে রাখেন। আমি আজকে প্রথম শুরু করব সেই রকমই একটি কবিতা দিয়ে, যেটা শুনলে মনে হবে যে যেন উদ্ভট কিছু বলা হচ্ছে, তো পরে বোঝা যাবে যে এর মধ্যে আছে একটা সত্যিকারে বলার মতন বিষয়। যে কবির কবিতা নিয়ে আমি আজকে, যে কবির কবিতা দিয়ে আজকে শুরু করব, যার 2-3টি কবিতা আমি পড়ব, এই কবির নাম অবন্তিকা পাল। ইনি একবিংশ শতকের প্রথম দশকের কবি এবং এর প্রথম কবিতার বই বেরিয়েছিল 2013 সালে। তা সেদিক দিয়ে দেখতে গেলে আমার থেকে 4 প্রজন্ম পরের এই কবি। এর যে কবিতাটি পড়ব, ইনি শুধু কবিতা লেখেন তাই নয়, এর প্রবন্ধের বই আছে এবং ইনি সমস্ত ভারতবর্ষের যে নারী কবিরা আছেন তাদের কবিতা নিয়ে ইনি কাজ করছেন। এই অবন্তিকা পাল, ইনি পেশায় একজন চিকিৎসক। তা যে কবিতাটি আমি প্রথম পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে হেই হেমন্ত। মানে আমরা অনেক সময় মানুষকে ডেকে বলি না, হেই এদিকে আয়, বা অনেক সময় পশু পাখিদের তাড়িয়ে দেওয়ার জন্যে আমরা বলি হেই হ্যাট হ্যাট, এরকম বলি। সেইটা বলা হচ্ছে হেমন্তকে। হেমন্ত মানে হেমন্ত ঋতু, এটা আপনারা বুঝতে পারছেন। আমি কবিতাটা পড়তে শুরু করছি। রোগা সোগা কুকুরছানা, ভরদুপুর ব্যাংবাজি এই আব্বুলিশ। আমরা এখন রেলগাড়ি খেলব। ধুলো মেঘ, ইলশে গুড়ি, 2 চক্কর ইতি উতি বেজায় রোদ্দুর। আমরা এখন ঘাসফড়িং খেলব। 10x10 চেনা ছক, দমবন্ধ চাপা শ্বাস, জাহান্নাম। আমরা এখন ঝোড়ো হাওয়া খেলব। চল পালাই, চল পালাই, চল পালাই। আমি আপনাদের কবিতাটা একবার দেখতে দিচ্ছি। আপনার কবিতাটা দেখুন যে শেষ চল পালাই লাইনগুলো কিভাবে এসেছে। আপনারা একবার দেখুন, আমি আপনাদের একটু দেখতে দিচ্ছি কবিতাটা। আচ্ছা, প্রথম দিকে আমরা যে দেখলাম যে
রোগাসোগা কুকুরছানা ভরদুপুর ব্যাংবাজি এই আবপুলিশ, এই কথাগুলো মনে হয় প্রাথমিকভাবে অর্থহীন, কিন্তু তা নয়। আমাদের জীবনও যেভাবে চলে অনেক সময় অনেক উদ্ভট কিন্তু আমাদের জীবনে আসে। এই পরপর শব্দগুলি যিনি সাজিয়েছেন, রোগাসোগা কুকুরছানা ভরদুপুর ব্যাংবাজি এই আবপুলিশ। আবপুলিশ কখন হয়? খেলায় হয়। যখন আমরা লুকোচুরি খেলি তখন আবপুলিশ হয়। সেইটাই পরের লাইনে চলে আসছে, আমরা এখন রেলগাড়ি খেলব। তারপরের স্তবক, এটা 2 লাইনে একটা স্তবক। পরের স্তবক হচ্ছে ধুলো মেঘ ইলশে ঘুড়ি দুচক্ষ রীতিউতি বেজায় রোদ্দুর। আমরা এখন ঘাসফড়িং খেলব। 10x10 চেনা ছক দমবন্ধ চাপাসার যার নাম। আমরা এখন ঝোড়ো হাওয়া খেলব। চল পালাই। এই যে চল পালাই, প্রথমে 2 লাইনের 3টে করে স্তবক এলো, তারপর চল পালাই, এই যে 3টে লাইন 3বার বলা হলো, এটা সিঁড়ির ধাপের মতো চল পালাই। এই সিঁড়ির ধাপের মতো নেমে এলো লাইনগুলো। অর্থাৎ এই যে 10x10 চেনা ছক দমবন্ধ চাপাসার যাহার নাম, এই যে আমাদের জীবনটা, যেটা আমরা নিয়মবদ্ধ হয়ে বাঁচতে বাধ্য হচ্ছি, সেই তার থেকে পালানোর জন্যে আমরা কখনো কখনো রেলগাড়ি খেলবো, কখনো ঘাসফড়িং খেলবো, কখনো ঝোড়ো হাওয়া খেলবো, যাতে আমাদের জীবনের এই যে বন্ধন দশাটা, এই যে সমাজ কর্তৃক আমাদের এই বেঁধে রাখাটা যেন কবি ছাড়িয়ে দিলেন। সেই কবি তো আমাদের মুক্তি দেন, তিনি যেন তার থেকে মুক্তি দিলেন এবং এই হেমন্তকে বললেন চল পালাই। আবার এই হেমন্ত কিন্তু একজনের নামও হতে পারে, কোনো যুবকের নামও হতে পারে। ফলে এই কবিতাটির মধ্যে যে নতুনত্ব আছে এবং উদ্ভটতা থেকে আরম্ভ হয়ে তা যে একটা মুক্তির দিকে চলে গেল, এই অবন্তিকা পালের এই কবিতা, এটা আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের আমরা একবার কবিতাটি দেখিয়ে নিচ্ছি। কবিতাটি দেখিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ভাবে এটা সাজানো হয়েছে। এই যে 3টে ধাপে নেমেছে না, চল পালাই, তার পরের লাইন আবার একটু ঠেলে দিয়ে চল পালাই, আবার একটু ডান দিকে ঠেলে দিয়ে চল পালাই, যেন মনে হচ্ছে সিঁড়ির মতো 3টে ধাপ নামছে। কোথায় পালাবে? 3টে ধাপ সিঁড়ি নেমে কোথায় যায় এই কবিতার মধ্যে উল্লেখ নেই, কিন্তু আমি মনে মনে এক সরোবর দেখতে পাই, যেন এক সরোবরের মধ্যে গিয়ে ডুবে গেল আমাদের এই শান্তি পেল, সরোবরে স্নানের শান্তি পেল যেন আমাদের এই দমবন্ধ চাপা জীবন। এই অবন্তিকা পালে দিয়ে আরেকটি কবিতা বলবো। এই কবিতার মধ্যে যেমন রয়েছে একটা অবচেতনের প্রত্যক্ষ ব্যবহার, যে ওই যেমন প্রথম লাইন রোগাসোগা কুকুরছানা ভরদুপুর ব্যাংবাজি এই আবপুলিশ, এই যে একটা উদ্ভটের, মানে একটা শব্দের সঙ্গে একটা শব্দের পাশাপাশি তাদের প্রত্যক্ষ অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম পাঠে। এই জন্যে স্বাধীনতার জোর লাগে, অর্থাৎ কবিকে সাহস করে এই জোরটা আনতে হয় যে আমার মনের মধ্যে যা আসছে আমি বলবো, মানুষ বুঝতে পারলো কি বুঝতে পারলো না সেটা আমার অতটা দায় নয়। আমার দায় হচ্ছে আমার ভেতরের কথাগুলো বলে দেওয়া, এটা যেভাবে আসছে সেভাবেই বলবো। আবার এই কবি তিনি তো সমাজেও বাস করেন, সমাজে বাস করে তিনি চারপাশের সমাজটাকে দেখতে পান, এটা তার ভেতরকার কথা তিনি বললেন। আবার এই যে সমাজের বাইরের দিকে যেসব জিনিস ঘটছে, সেইখানে 2টি মা ও মেয়ের কথা তিনি বলেছেন তারা অন্য একটি কবিতায়, যে কবিতার নাম হচ্ছে বোরো ধানের মাসে। এই কবিতাটি একটু বড়, আমি পড়ছি। কবিতাটির মধ্যে
এই আগে যে কবিতাটি বললাম সেই কবিতাটি সংকেতধর্মী কবিতা। এখন যে কবিতাটি পড়ছি এই কবিতাটি বিবরণধর্মী কবিতা। বোরো ধানের মাসে। পায়ে পায়ে পথ চলেছি আমরা কজন, দুধারে ধান জমি আর বসত ভিটে, গড়িয়ে দুপুর এবার বিকেল হবে, আকাশের পশ্চিমে ওই আশকে পিঠে। চই চই হাঁসে খয়েরি হাঁসের পালক জুড়ে, সোনালি রোদের মতন ইচ্ছে ডানা, দলছুট চড়াই পাখির আকাশ আশকারাতে, খুঁটে খাই সবজি ক্ষেতের মটর দানা। দেখি এই কয়ালপাড়ার মধ্যিখানে খোড়ো ঘর আগলে রাখে ইন্দুমতি, মেয়ের নাম কি রেখেছ মন্টুর মা, শুধলে আলতো জানায় সরস্বতী। স্বামী তার আরব গেল সোনার কাজে, ছেলে 3 তখন মাসিক বন্ধ 2 মাস, পৌষেই সরস্বতীর 5 পেরোলো, ঘরে তাই আতপ চালের অচিন সুবাস। উঠোনে চাটাই পেতে আমরা সবাই, এত সব কোথায় পেলে ইন্দুমতি, সারাদিন বাসন মাজি 6 বাড়ি আর, খিচুড়ির স্কুলে যায় বুদ্ধিমতী। মেয়ে আমার খুব শেয়ানা, হ্যাঁ গো দিদি, বলেছে চাঁদ পেরোবে আমায় নিয়ে, কালো রং হাড্ডিসারের সরস্বতী, শোনে আর ভীষণ হাসে খিলখিলিয়ে। এ গ্রামেও শিল্প হবে মোটর গাড়ি, ইন্দুর কলাই থালায় তৃপ্ত আহার, কয়ালের পাড়ায় পাড়ায় কল্পনারা, এভাবেই স্বপ্নে ডিঙোয় চাঁদের পাহাড়। এই কবিতায় আমরা একটি বোরো ধানের মাসে, এটা হলো কবিতার নাম। আচ্ছা, বুঝতে পারছি এটা কৃষক পরিবারের কথা আমরা বুঝতে পারছি, এবং সেই কৃষক পরিবারে এক মা আছেন আর আছে তার মেয়ে। সেই মা গর্ভধারণ করে আছেন, সে কথা এই কবিতায় বলা আছে যে ছেলে 3 তখন মাসিক বন্ধ 2 মাস। মানে মেয়ে আছে, তার নাম সরস্বতী, ছেলে আছে, আর তার যখন আসন্ন গর্ভ, অর্থাৎ তার গর্ভ যখন মানে তিনি যখন গর্ভবতী, তখন তার স্বামী আরবে গেছেন সোনার কাজে। সোনার কাজে মানে আরবে যারা যায় বা এই মধ্যপ্রাচ্যে যারা আমাদের এই বাংলাদেশ, তারপর পশ্চিমবাংলা, ভারতবর্ষ থেকে কাজ করতে যান, সেখান থেকে তারা অনেক উপার্জন করতে পারে, অনেক বেশি মাত্রায় উপার্জন করতে পারে, তাই সোনার কাজ, ওই কাজটাই যেন সোনার। আর এই মহিলা কি করেন, তিনি সারাদিন বাসন মাজি 6 বাড়ি আর, খিচুড়ির স্কুলে যায় বুদ্ধিমতী। খিচুড়ির স্কুলে মানে স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের কথা বলা হচ্ছে। খিচুড়ির স্কুলে যায় ইন্দুমতী, মানে মেয়েটি কিন্তু পড়ছে, এই ইন্দুমতী, যার নাম সরস্বতী। খিচুড়ির স্কুলে যায় বুদ্ধিমতী, আমি ভুল বলেছি, খিচুড়ির স্কুলে যায় বুদ্ধিমতী। ওই সরস্বতী যার নাম, ইন্দুমতীর মেয়ে, সে যে স্কুলে যায় সেখানে মিড ডে মিলের খাবার পাওয়া যায়। অর্থাৎ একেবারেই নিম্ন বর্গের, একেবারেই নিম্নবিত্ত একটি সংসার, চাষি সংসার। তারপর মেয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? মেয়ে আমার খুব শেয়ানা, হ্যাঁ গো দিদি, বলেছে চাঁদ পেরোবে আমায় নিয়ে, কালো রং হাড্ডিসারের সরস্বতী, শোনে আর ভীষণ হাসে খিলখিলিয়ে। মানে মেয়ের অনেক স্বপ্ন যে মাকে নিয়ে সে অনেক সুন্দর একটা জীবনযাপন করবে, সচ্ছল সুন্দর জীবনযাপন করবে, লেখাপড়া শিখে চাকরি করবে, এগুলো উজ্জ্ব আছে, এগুলো বলা হয়নি। এরপরে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এ গ্রামেও শিল্প হবে মোটর গাড়ি, ইন্দুর কলাই থালায় তৃপ্ত আহার, কয়ালের পাড়ায় পাড়ায় কল্পনারা, এভাবেই স্বপ্নে ডিঙোয় চাঁদের পাহাড়। এখন কয়াল একটা পদবী, এই কয়ালরা এই যে বসতিটায় থাকে সেইটাকে বলা হয় কয়ালপাড়া। দেখি এই কয়ালপাড়ার মধ্যেখানে
খোড়ো ঘর আগলে রাখে ইন্দুমতি। এটা কিন্তু আদ্যপর্বিক স্বরবৃত্ত ছন্দে লেখা। খুব সুন্দর এই ছন্দটা, আপনারা আমার পড়া থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, আদ্যপর্বিক স্বরবৃত্ত ছন্দে লেখা। আমি এই পরিভাষাগুলো ব্যবহার করে আপনাদের বিপদে ফেলবো না, তাতে আপনাদের অসুবিধা হবে। কিন্তু এই কবিতায় এই যে শিল্পায়ন হবে এবং মোটর গাড়ির শিল্প আসবে, এবং সেই সময়টা যখন এই কবিতা লেখা হচ্ছে তখন আমাদের পশ্চিমবঙ্গে মোটর গাড়ির শিল্প হবে, মোটর গাড়ি কারখানা হবে, এরকম একটা সম্ভাবনা ছিল। সেই কথাটা এই কবিতার মধ্যে এসছে কিন্তু। অর্থাৎ এই কবি যে শুধু নিজের অবচেতনের ভেতর থেকে কবিতা লেখেন তা নয়, ইনি চারপাশের পৃথিবী সম্পর্কে, সমাজ সম্পর্কে খুব সচেতন। এই কবি একটা অদ্ভুত চিত্রকল্প ব্যবহার করেছেন এই কবিতায়। এই বোরো ধানের মাসে এরা যে কৃষক পরিবার সেটা কোথাও বলা হলো না, শুধু নামটিতে বলা হলো যে এরা বোরো ধানের মাসে। অর্থাৎ বোরো ধানের মাসটা একটা কৃষক পরিবারের কাছেই ধান, আমরা যারা শহরের মধ্যবিত্ত তারা অমুক ধানের মাস বলে কথা বলি না কিন্তু, কেমন? কিন্তু কৃষক পরিবারের মধ্যে এই কথাটা আছে, সেটাকে তিনি নিয়ে এলেন নামকরণে। এটা একটা সংকেত। এখানে একটি আপনাদের অপূর্ব চিত্রকল্পের কথা বলবো। গড়িয়ে দুপুর এবার বিকেল হবে, আকাশের পশ্চিমে ওই আশকে পিঠে। মানে বিকেল হয়ে আসছে, সূর্য নামছে পশ্চিমে। এইবার সূর্যকে কেমন দেখাচ্ছে? সূর্য লাল রঙের হয়ে যায় যখন গড়িয়ে পশ্চিমের দিগন্তে সূর্য নামে, তখন সূর্যের রং মানে লাল রঙের হয়ে যায়, লালচে হয়ে যায় ওই এটা। এখানে আমি বুদ্ধদেব বসুর 1960-এর দশকে লেখা একটি কবিতার একটা লাইন শুধু বলছি আপনাদের। প্রভু ছুটি চাই, দিন কত দূর পশ্চিম দেখুন। প্রভুর কাছে আরতি করছেন, প্রভু ছুটি চাই, দিন কত দূর পশ্চিম দেখুন। তখন বুদ্ধদেব বসুর বয়স 60 হয়ে গেছে। তা এই দিন কত দূর পশ্চিম দেখুন, এর মধ্যে একটা নতুনত্ব আছে। দিনকে পশ্চিম বলা হলো। আর আমাদের এই নবীন কবি, নবীনা কবি, তিনি কিন্তু লিখছেন আকাশের পশ্চিমে ওই আশকে পিঠে। আশকে পিঠে হলো গ্রামে এক ধরনের পিঠে হয়, আপনারা হয়তো অনেকে জানেন, তবু আমি বলছি যে চালের গুঁড়ো সেদ্ধ করে একটা মাটির সরায় সেটাকে গরম অবস্থায় ঢেলে দেওয়া হয়। তারপর সেটা কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে জমে যায়, তখন ওই সরাটা খুলে নেওয়া হয়। এরকম গোল দেখতে হয় পিঠেগুলো, সাদা রঙের। তার উপরে আখের গুড় অথবা খেজুরের গুড় মাখিয়ে সেই পিঠেটা খেতে হয়। এবার আশকে পিঠের ওপরে যদি খেজুরের গুড় অথবা আখের গুড় মাখানো হয় তাহলে পিঠেটা দেখতে হয়ে যায় লাল রঙের। আকাশের ওই যে সূর্য, ওই সূর্যকে দেখাচ্ছে আকাশের পশ্চিমে ওই আশকে পিঠে। উনি কিন্তু সূর্য কথাটা একবারও বললেন না কবিতায়। আকাশের পশ্চিমে ওই যে সূর্যটা নামছে তাকে দেখাচ্ছে যেন আশকে পিঠের মতো। একটি খাদ্যবস্তুর সঙ্গে উনি সূর্যের তুলনা করলেন। এখানে আমাদের সকলের খুব জানাশোনা একটা কবিতার কথা মনে পড়বে। বহু বছর আগে, 21 বছর বয়সে প্রয়াত এক কবি, তিনি একটি লাইন লিখেছিলেন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তা সেই কবিতার মধ্যে যে নতুনত্ব ছিল, এই আকাশের পশ্চিমে ওই আশকে পিঠে, তার মধ্যেও সেই নতুনত্ব সঞ্চার করেছেন এই কবি। কিন্তু তিনি কোথাও সেখান থেকে ধার নেননি,
কোথাও কোনো প্রভাব নয়, এটা তো নিজের চোখের দেখা। এবং বোরো ধানের মাসে, অর্থাৎ মাঠ ভরা ক্ষেত, সেখানে সূর্য অস্ত যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, ওই যে গড়িয়ে দুপুর এবার বিকেল হবে, গড়ানো কথাটা আছে, ওই সূর্যটা গড়িয়ে যাচ্ছে এবং তার রঙটা হচ্ছে আজকে পিঠে। এই অবন্তিকা পালের এই যে অপূর্ব কবিতাটি আপনাদের পড়ে শোনালাম। এবার আমি এর অন্য একটি বই থেকে, এই বইয়ের নাম হচ্ছে আমি ফের অসম্ভবে। এরপরে একটা অন্য বই থেকে আমি আপনাদের অন্য একটি কবিতা পড়ে শোনাবো। সেই কবিতাটির বইটার নামটা খুব আশ্চর্য, নতুন বেরিয়েছে। এই বইটির নাম হচ্ছে অই। এই যে দেখাচ্ছি আপনাদের, অই। এই অই নাম দিয়ে তিনি একটি বই লিখেছেন। এইবার এই যে অই এর পরে একটা বিস্ময়বোধক চিহ্নও আছে। এটা অই বলে কিন্তু যেমন হেই হেমন্ত ডাকা হলো, তেমনি ডাকাও হয়, অই ডাকাও হয়, আবার ওই বলে নির্দেশ করাও হয়, দুটো জিনিসই হয়। তা ওর কবিতাটি নাম হচ্ছে, যে কবিতাটি আমি এখন পড়ে আপনাদের শোনাবো, সেই কবিতাটির নাম হচ্ছে অই যুবকের সাথে। ওই যুবকের সাথে এই যদি কবিতার নাম হয়, এই নামে একটা কবিতার সারণী আছে, অর্থাৎ এই নামে উনি লিখেছেন 8টি কবিতা, পরপর 8টি কবিতা লিখেছেন। তা এই কবিতাটি পড়ার আগে ওই যুবকের সাথে বললে আপনাদের কি মনে পড়বে? সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, কথা কয়ো না কো ওই যুবকের সাথে। আমি আপনাকে জীবনানন্দের সেই কবিতাটি পড়ে শোনাচ্ছি। আকাশ টিনা নামক সেই বিখ্যাত কবিতা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। এই যে জীবনানন্দ দাশের কবিতাটি, এই কবিতাটি থেকে তিনি কিন্তু ওই যুবকের সাথে কথাটি নিয়েছেন, সচেতনভাবে নিয়েছেন, প্রভাবান্বিত হননি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি যখন কবিতাটি পড়ব আপনারা বুঝতে পারবেন। তোমাকে বলিনি যা, বলিনি কাউকেই, শ্রাবণ ভরেছিল পূর্ণতায়। ডানাতে প্রাণ লেগে যখনই উচাটন, হাঁসেরা গলা তুলে বৃষ্টি খায়। সেও তো অন্যের অযথা বর্ষায় ভাসছে দিশাহীন কাগুচে নাও। বিগত যৌবন চুলের গুছিবে জলের টুপটুপ শুনতে চাও? আর কি নটি হাঁস শব্দ ছুঁয়ে যায়, এত যে কবিতার অবক্ষয়। পৃথিবী নামে এক প্রাচীন বৃদ্ধার ঠোঁটের কষ বেয়ে বিকেল হয়। এখন স্নানঘর লিখের, এখন দাঁড়কাক অবাধ স্বর। দুহাতে মাখবার ক্রমশ জল রং, কথা কি জমবে না অতঃপর? ঘাসের বিছানায় যুগলে শুয়ে আছে, নিভৃতে গলা বুঝে কষ্ট পায়। কি কথা তার সাথে, তাহার সাথে যদি হাঁসেরা রাতভর বৃষ্টি খায়। আপনারা দেখলেন জীবনানন্দ দাশের কবিতা থেকে উনি এটাকে সচেতনভাবে নিয়েছেন, এই কথাটি ব্যবহার করেছেন। জীবনানন্দ দাশ এই কবিতা লিখছেন 40-এর দশকে, আর ইনি এই কবিতা লিখছেন প্রথম দশকের শেষ দিকে বা দ্বিতীয় দশকে। তার মাঝখানে একটা 70 বছরের ব্যবধান।
তা এই যে ইনি এই কবিতাটি লিখছেন 7 মাত্রার ছন্দে। এই যে তোমাকে বলিনি যা বলিনি কাউকেই, শ্রাবণ ভরেছিল পূর্ণতায়, ডানাতে প্রাণ লেগে যখনই উচাটন, হাঁসেরা গলা তুলে বৃষ্টি খায়। এটা পুরো 7-5-এ 7-7-5 7-7-7-5 এই হচ্ছে ছন্দের বিভাগ। আর জীবনানন্দের কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্তে লেখা। আমি আবার বলছি যে এই পরিভাষা ব্যবহার করলে আপনাদের অসুবিধে হতে পারে, কিন্তু আপনারা ধ্বনিটা শুনে দেখুন। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপলি আগুন ভরা রাতে। এবং এখানে এটা বলছেন কি কথা তার সাথে, তার সাথে। এটা ধ্বনিটা শুনে আপনারা বুঝতে পারছেন যে ছন্দ দুটো পুরো আলাদা। এখানে তিনি ওইটা তুলে নিয়েছেন, কি কথা তার সাথে, তাহার সাথে যদি হাঁসেরা রাতভর বৃষ্টি খায়। পুরোপুরি তুলে নিচ্ছেন জীবনানন্দ থেকে, কিন্তু কতখানি সচেতনভাবে এইটা প্রয়োগ করছেন সেইটা উনি বুঝিয়ে দিচ্ছেন ওর ছন্দের যে বিন্যাস তাই দিয়ে। যারা ছন্দকে কবিতায় স্বীকার করেন না, যেসব কবিরা, তাদের পক্ষে এগুলো বোঝা একটু কঠিন হবে। কিন্তু এটি একটি প্রেমের কবিতা। মানে প্রথম কবিতাটি কি আমরা বলতে পারি বন্ধুত্বের কবিতা। ওই যে চল পালাই চল পালাই চল পালাই, একটা বাল্যকালের কবিতা বলতে পারি। দ্বিতীয় কবিতাটিকে আমরা বলতে পারি যে একটা সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন একটা পরিবেশকে তুলে ধরা হলো। এবং এই কবিতাটি একটা পরিপূর্ণ প্রেমের কবিতা। আচ্ছা, আমি জীবনানন্দ দাশের 7টি তারার প্রেমের কবিতার বইটি থেকেই এই কবিতাটি পড়ছি। এই কবিতাটিও অক্ষরবৃত্ত ছন্দে লেখা, আপনারা ধ্বনি শুনেই বুঝতে পারবেন। হাঁস, 9টি হাঁসকে রোজ চোখ মেলে ভোরে, দেখা যায় জলপাই পল্লবের মতো স্নিগ্ধ জলে। 3 বার 3 গুণে 9 হয় পৃথিবীর পথে, এরা তবু 9 জন মায়াবীর মতো জাদু বলে। সে নদীর জল খুব গভীর গভীর, সেইখানে সাদা মেঘ লঘু মেঘ এসে দিনমানে আরও নিচে ডুবে গিয়ে তবু যেতে পারে না কোনো সময়ের শেষে। চারিদিকে উঁচু উঁচু উলুবন, ঘাসের বিছানা, অনেক সময় ধরে চুপ থেকে হেমন্তের জল প্রতিপন্ন হয়ে গেছে যে সময়ে নীলাকাশ বলে সুদূরে নারীর কোলে, তখন হাঁসের দলবল মিশে গেছে অপরাহ্নে রোদের ঝিলিকে, অথবা ঝাঁপির থেকে অমেয় খইয়ের রং ঝরে। সহসা নদীর মতো প্রতিভাত হয়ে যায় সব, 9টি অমল হাঁস নদীতে রয়েছে মনে পড়ে। এটি হলো জীবনানন্দ দাশের কবিতা। এবং তার 70-80 বছর পরে ইনি লিখছেন, আর কি 9টি হাঁস শব্দ ছুঁয়ে যায়, এত যে কবিতার অবক্ষয়, পৃথিবী নামে এক প্রাচীন বৃদ্ধার ঠোঁটের কষ বেয়ে বিকেল হয়। এই লাইনটিও অপূর্ব। পৃথিবী নামে এক প্রাচীন বৃদ্ধার ঠোঁটের কষ বেয়ে বিকেল হয়। এই বিকেলকে একটু আগে উনি কি দেখিয়েছিলেন, যে আরেকটি কবিতায় যে একই বিকেলকে উনি দেখাচ্ছেন দুভাবে, দুরকমভাবে দেখাচ্ছেন। একটা দেখাচ্ছেন যে আশকে পিঠে সূর্য, আকাশের পশ্চিমেও আশকে পিঠে। আর এখানে বলছেন পৃথিবী নামে এক প্রাচীন বৃদ্ধার ঠোঁটের কষ বেয়ে বিকেল হয়। এইখানে ওই অবক্ষয় কথাটির সঙ্গে মিল দেওয়ার জন্যই উনি লেখেননি, আক্ষরিক যে সামাজিক অবক্ষয় চলেছে তাকে বোঝানোর জন্য এটা বলেছেন। আবার এটা কিন্তু আসলে প্রেমের কবিতা। তা এখানে দেখলেন এই 9টি হাঁসকে উনি নিয়ে এলেন জীবনানন্দের কাছ থেকে। এই যে নিয়ে আসা, এটা কিন্তু অত্যন্ত সচেতন প্রয়োগ। এটা কিন্তু কেউ এটা ভাববেন না যে এর মধ্যে এর প্রভাব রয়েছে, কারণ এর ভাষা চরিত্র ভিন্ন এবং ছন্দও ভিন্ন। এবার
একটি মাত্র কবিতা পড়ে আমি এবার অবন্তিকা পালের কবিতা পড়া শেষ করব। এখানেও তিনি প্রথমে একটি লাইন রেখেছেন, দেরি করে যে এসেছে ইচ্ছে করে ভালোবাসি তাকে। এই লাইনটা রেখেছেন উনি, এটা কিন্তু শরৎ কুমার মুখোপাধ্যায়ের একটি কবিতার লাইন, এটা ওপরে তিনি রেখেছেন। দেখে এইটা থেকে উনি নিজের কবিতাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন কোথায় দেখুন। কেন দেখবো আয়নায় বলো, ঘৃণা ও অসুয়া এত দেখে দেখে তিনের কোঠায়, দুগালে নগণ্য বলি রেখা, প্রসাধন আর তত আরাম দেয় না যতখানি তোমার বুকের জলে নাব্যতা মেপে তৃপ্তি পাই। কথা যে ছিল না আমি জানি, তোমার আসার কথা, আমার থাকার কথা, অনর্গল কথাগুলি ছিল না কোথাও কোনোখানে, অথচ ঠোঁটের কোণে ঘোর সদ্য স্নান সেরে আসা পুরুষের ঘর ভরা শালুকের দিঘি টলমল। তখন দু চোখ বেয়ে চিকচিকে আলো চোখে পড়ে, কিংবা দেখি না কিছু, কানে শুনি যা যা তুমি লেখো বলো, পায়রার পায়ে বেঁধে উড়ে যাও দৃশ্যমান চিঠি, ঘুমোতে যাওয়ার আগে সেসব যন্ত্রণা মেখে ঢেকে ফেলি অক্ষরের দাগ। অকরুণ জানো, এত বয়সেও অশ্রু শোক সমঝোতা গিলে ভালোবাসবার কথা মনে হয় সোজাসাপটা বলে ফেলা ভালো। ভালোবাসবার কথা মনে হয় সোজাসাপটা বলে ফেলা ভালো, এটাই হচ্ছে ওর বক্তব্য। তার আগে কি বলছেন, এত বয়সেও অশ্রু শোক সমঝোতা গিলে, মানে আমাদের বেঁচে থাকতে গেলে অনেক সমঝোতা করতে হয়, অনেক দুঃখ, তার থেকে প্রাপ্ত অশ্রু, এগুলো সংবরণ করতে হয়, কিন্তু এইগুলো সমস্ত ভেতরে নিয়ে ভালোবাসবার কথা মনে হয় সোজাসাপটা বলে ফেলা ভালো। এই কবি অবন্তিকা পালকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এই কবিতাগুলো লিখেছেন বলে আমি এই কবিতাগুলি পড়তে পারলাম। তার আরও একটি কবিতা আমার পড়ার ইচ্ছে আছে, সেই কবিতাটি পড়ি, ছোট কবিতা, সেটিও প্রেমের কবিতা। ওই যুবকের সাথে, ওই নামটাকে নামকরণ, ওই, এটা অনেক পাঠকের মনে হতে পারে এই নামের কি মানে, কিন্তু উনি সাহস করে এই নামটা দিয়েছেন এবং সেই সাহস সফল হয়েছে। বলনি স্বর্গের কাছে যাও, সপ্তম স্বর্গের থেকে নেমে আসা স্বপ্নাদেশ ভার আমাদের কাঁধের উপরে। আমরা নেহাতি ছোট, বালুকণা দুহাতে মেখেছি, তুমিও হেমন্ত দিনে চুলে হিম মেখে এলে বলে প্রথমটায় ঠাহর করিনি। এখন ক্রমশ জলে ধুয়ে যাচ্ছে পাপ তাপ বিরহ তিমির। এবারও বসন্ত তবে কণামাত্র উল্লাস চেপে রেখে এমনি ভেসে চলে যাবে। আজকের মতো আমাদের কবিতার জয় আমি এখানেই থামছি। পরের সপ্তাহে 15 দিন পরে আরেকবার আসবো।